নির্বাচনের আগে গণভোট মানবে না বিএনপি। নিত্য নতুন প্রশ্ন উত্থাপন বা সংকট সৃষ্টি না করার আশা। স্থায়ী কমিটির সভায় সনদ বাস্তবায়ন, যথাসময়ে নির্বাচনের আহ্বান। গণভোট ঠেকাতে দেশি বিদেশি চক্রান্ত দেখছে জামায়াত। সনদ গণভোট নিয়ে আলোচনায় মির্জা ফখরুলকে তাহেরের ফোন। দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে বিএনপি। জাতীয় নির্বাচনের জন্য এনসিপির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু। দাম 10,000 টাকা। সনদ বাস্তবায়নের পক্ষে থাকলে বিএনপি কিংবা জামায়াতের সঙ্গে জোট করার ইঙ্গিত। গুমের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন। তদন্তের ক্ষমতা পেল মানবাধিকার কমিশন। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে 120 দিনে শেষ করতে হবে বিচার। এবং গণসংযোগকে কাজে লাগিয়ে কিলিং মিশন। জেলে বসেই বাবলা হত্যার পরিকল্পনা ছোট সাজ্জাদের। 2 সন্ত্রাসী গ্রুপের দ্বন্দ্বে রক্তাক্ত চট্টগ্রাম, আটক হয়নি কেউ। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে সিদ্ধান্তের দায়িত্ব রাজনৈতিক দলের উপর চাপিয়ে দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, বিএনপি রাজপথে নামে পরিস্থিতি ভিন্ন হবে। দলটির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে কাজ করছে একটি গোষ্ঠী। নভেম্বরে গণভোট, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে বেশ কয়েকটি রাজনৈতিক দল। এ নিয়ে নাখোশ বিএনপি সহ তাদের মিত্ররা। তারা বলছেন, যে কোনো দাবি পূরণে মতামত নিতে হবে জনগণের। বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের 7ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আয়োজিত স্মরণ সভায় যোগ দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট মেনে নেওয়া হবে না। এ নিয়ে সিদ্ধান্তের দায়িত্ব রাজনৈতিক দলের ওপর চাপিয়ে দেওয়ার সমালোচনা করেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল হুঁশিয়ারি দেন, বিএনপি রাজপথে নামলে পাল্টে যাবে রাজনৈতিক পরিস্থিতি। নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে ঘটতে হবে না। আমরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি। আমরা এখন পর্যন্ত কোন বিষয়ে রাস্তায় নামিনি, কিন্তু মনে রাখবেন, বিএনপি কোন দেশে আসল দল নয়। আমরা যদি রাস্তায় নামি তাহলে কিন্তু রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে। নির্বাচনের শিডিউল ঘোষণা করার ব্যবস্থা করুন এবং ঐক্যবদ্ধ যে সিদ্ধান্ত হয়েছে সেগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যান। অন্যথায় আপনারা কিন্তু ব্যর্থ সরকারে পরিণত হবেন। এদিন রাজধানীর বনানীতে ঢাকা ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, গণভোট পিআর ইস্যু সামনে এনে নির্বাচন বিলম্বিত করতে চাচ্ছে একটি মহল। এখানে কেউ কেউ ষড়যন্ত্র করছে, পিআর লাগবে আগে। এছাড়াও আরো অনেক কিছুর ব্যাপারে এই নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র কিন্তু আমরা মনে করি যে এটা নির্বাচনকে হয় বিলম্বিত করা বা নির্বাচনকে বাতিল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের আলোচনায় বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণভোট করতে হলে সংবিধান পরিবর্তন করতে হবে। তাই সংবিধান সংশোধনের জন্য নির্বাচিত সংসদে তা পাশ করতে হবে। গণভোটের যে বিষয়টা আসছে, এই বিষয়টা বর্তমান সাংবিধানিক কাঠামোর মধ্যে কিভাবে আসতে পারে? আপনি যদি গণভোট করতে হয় তাহলে এই সংবিধান পরিবর্তন করে গণভোটের প্রভিশন আগে আনতে হবে। তাহলে এই পরিবর্তনটা আপনাকে কোথায় করতে হবে? এটা তো সংসদে করতে হবে, এবং সংসদ হচ্ছে জনগণের রিপ্রেজেন্টেটিভ। নির্বাচন বানচাল করতে চায় যারা, তাদের বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। আপনি যদি আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ আলোচনায় ঐকমত্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকবে এবং নিত্য নতুন প্রশ্ন উত্থাপন বা সংকট সৃষ্টি করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠানে বাধা সৃষ্টি করবে না বলে আশা প্রকাশ করেছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির সভায় আলোচনায় গৃহীত লিখিত প্রস্তাবে জুলাই জাতীয় সনদের যেসব বিষয় ঐকমত্য হয়েছে তার বাস্তবায়ন এবং যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানো হয়। এতে বলা হয়, ঐতিহাসিক আনুষ্ঠানিকতার মাধ্যমে সে সনদ স্বাক্ষরিত হয়েছে। বিএনপি তার অংশীদার হিসেবে সনদে বর্ণিত সব বিষয়কে ধারণ করে এবং
দেশের সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী তা বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ। এদিকে নভেম্বরে গণভোটের দাবি আদায়ের পথে দেশি বিদেশি ষড়যন্ত্র দেখছে জামায়াত ইসলামী। নেতারা বলেন, নভেম্বরে গণভোট না হলে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বিলম্বিত হতে পারে। 5 দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রায় বাঁধার মুখে মৎস্য ভবন এলাকায় সমাবেশ করে 8 দল। পরে তাদের প্রতিনিধিরা স্মারকলিপি দিতে গেলে প্রধান উপদেষ্টার পক্ষে তা গ্রহণ করেন উপদেষ্টা আদিলুর রহমান খান। মতিঝিল, বিজয়নগর, গুলিস্তান সহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে পল্টন মোড়ে জড়ো হন জামায়াত ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ 8 দলের নেতাকর্মীরা। অভিন্ন দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচির অংশ হিসেবে পল্টন মোড়ে সমাবেশ করেন। জাতীয় নির্বাচনের আগে হতে হবে। নভেম্বরেই গণভোট দাবি করে নেতারা বলেন, জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে হলে জাতীয় নির্বাচনের আগে গণভোটের বিকল্প নেই। গণভোট ঠেকাতে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তারা বলেন, দলগুলোর মধ্যে আলোচনায় বিএনপি এবং সরকারকেও সক্রিয় ভূমিকা রাখতে হবে। দাবি আদায়ের পথে অনেক ষড়যন্ত্র, দেশি বিদেশি নানান চক্র এখন সক্রিয় হয়ে উঠেছে। প্রয়োজনে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, আরো 2 মাস পরে হবে, কিন্তু গণভোট ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি কোনো বাধা নাই। সুতরাং সময় আছে, আরো 15 দিন ক্ষেপণ করবেন, সময় থাকবে। আরো 15 দিন ক্ষেপণ করবেন, সময় থাকবে। আরো ক্ষেপণ করবেন, সময় নতুন ভাবে বের হবে। নো হাঙ্কি পাঙ্কি, সোজা সোজা গণভোট আগে দেন, অসুবিধা কি? সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, আঙ্গুল বাঁকা করব। ঘি আমাদের লাগবেই। পরে স্মারকলিপি দিতে পল্টন মোড় থেকে গণমিছিল নিয়ে 8 দলের নেতাকর্মীরা যমুনা অভিমুখে রওনা হন। মিছিলটি মৎস্য ভবনের সামনে এলে আটকে দেয় পুলিশ। সেখান থেকে 8 দলের শীর্ষ নেতারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে যমুনায় যান। প্রধান উপদেষ্টার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। বলেন, দলগুলো ব্যর্থ হলে সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। আপনাদের দিক থেকে কি প্রস্তাব আসছে বা আসবে সেটার অপেক্ষায় আছি। এরপরে আমরা আমাদের অ্যাক্ট করা শুরু করব। পরে মৎস্য ভবন মোড়ে অপেক্ষারত নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার জানান, তাদের দাবিগুলো সরকারকে পরিপূর্ণভাবে উপস্থাপন করেছে 8 দল। 11 তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে ইনশাআল্লাহ। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ, গণভোট ও জাতীয় নির্বাচন সহ চলমান নানা রাজনৈতিক মতানৈক্য নিরসনে বিএনপিকে আনুষ্ঠানিকভাবে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে জামায়াত ইসলামী। বৃহস্পতিবার রাতে জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে এই আহ্বান জানান। বলেন, উপদেষ্টা পরিষদ রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনায় বসার আহ্বান জানানোর পরিপ্রেক্ষিতেই জামায়াতের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে আলোচনায় বসার আনুষ্ঠানিক আহ্বান জানানো হয়েছে। জাতীয় নির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে এনসিপি। সশরীরে কিংবা অনলাইনে 10,000 টাকা মূল্যে সংগ্রহ করা যাবে ফর্ম। সংস্কার বাস্তবায়নের পক্ষে থাকলে বিএনপি জামায়াত যে কারো সঙ্গেই জোট সম্ভব বলেও জানান নেতারা। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেখানেই আনুষ্ঠানিকভাবে দেওয়া হয় জাতীয় নির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম বিক্রির ঘোষণা। আমাদের যে কেন্দ্রীয় কার্যালয় এখন যেখানে প্রেস কনফারেন্সটা হচ্ছে, সেখানে এসে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। অনলাইনে যে কেউ ঘরে বসে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। আর 3 নম্বর পদ্ধতিটা হচ্ছে, আমাদের যে মুখ্য সংগঠক আছেন জনাব হাসান আব্দুল্লাহ সার্জিস আলম, আমাদের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, এবং আমাদের 10 জন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আছেন, তাদের মাধ্যমে আপনারা মনোনয়নটা জমা দিতে পারবেন। সংবাদ সম্মেলনে আরপিও সংশোধন ও গণভোট ইস্যুতে বিএনপি ও জামায়াতের সমালোচনা করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। কথা বলেন সম্ভাব্য জোট নিয়েও।
এই আরপিওটা যে সংস্কার প্রক্রিয়ার মধ্যে যে আরপিওটা এসেছে, আবার তারা সরকারকে চাপ দিয়ে একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে। গণভোট আগে হবে নাকি পরে হবে এটা নিয়ে পুরো বাংলাদেশে মিছিল মিটিং চলতেছে। বিএনপি এবং জামায়াত ইসলাম যদি সংস্কার প্রক্রিয়াগুলো একটি জায়গাতে আসে এবং তারা যদি সংস্কারের ভবিষ্যতে বাস্তবায়ন করবে এ মর্মে প্রতিশ্রুতি দেয়, তাহলে বিএনপি অথবা জামায়াত যে কারোর সাথে আমাদের জোট হতে পারে। এদিকে রাঙ্গামাটিতে এনসিপির সমন্বয় সভায় জোট গঠন নিয়ে কথা বলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আমরা কোনো চাঁদাবাজ, কোনো মাফিয়া যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে, আমরা তাদের সাথে কোনো জোট করব না। যারা বুলেট নিয়ে প্রস্তুত আছে জনগণ তাদের ব্যালটের মাধ্যমে জবাব দিবে বলেও মন্তব্য করেন তিনি। আপনারা বুলেট নিয়ে প্রস্তুত থাকুন, জনগণ আপনাকে ব্যালটের মাধ্যমে প্রত্যাখ্যান করার জন্য প্রস্তুত রয়েছে। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। গুমের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। তদন্তের ক্ষমতা পেয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে 120 দিনে বিচার সম্পন্ন করার বাধ্যবাধকতা রাখা হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আতঙ্কের এক শব্দ গুম। রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় 4000 মানুষকে গুমের অভিযোগ আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। শেখ হাসিনার ক্ষমতা দীর্ঘায়িত করতে মানবাধিকারের এমন লঙ্ঘন বলে অভিযোগ করে আসছিল বিভিন্ন সংগঠন। এমন প্রেক্ষিতে গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আইনের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনে হাজির হন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে নতুন আইনে। তদন্তের ক্ষমতা পেয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ মানে কন্টিনিউম অফেন্স হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা প্রদান করা হয়েছে। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে 120 দিনে বিচার সম্পন্ন করার বাধ্যবাধকতা করা হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, ভুক্তভোগীকে ক্ষতিপূরণের বিধানও যুক্ত করা হয়েছে। অধ্যাদেশে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষার লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, অভিযোগ গঠনের 120 দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা, ভুক্তভোগী, তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা, ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তার নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন এই আইনের ফলে আর কোনো সরকার গুমের মতো অপরাধ করতে পারবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে মৃত ব্যক্তিকেও ভোটের সুযোগ দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল। বলেন, এ ব্যবস্থা বিলুপ্তির ফলে ধ্বংস হয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো। নবম দিনের আপিল শুনানিতে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে পুনরায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকরের আবেদন জানান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি নবম দিনে এসে গড়িয়েছে। এদিন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা তার বক্তব্য উপস্থাপন শেষ করেছেন। পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে আগামী মঙ্গলবার। আমাদের জাজমেন্ট সমাপ্ত করতে যে আজকে আমরা যে সাবমিশন রেখেছি। বৃহস্পতিবারের শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পেছনে যে যুক্তি দেওয়া হয়েছিল তা ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ভ্রান্তপ্রসূত। তার ভাষায়, এই ব্যবস্থা বিলুপ্তির ফলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে, মৃত ব্যক্তিকেও ভোটের সুযোগ করে দেওয়া হয়েছে। প্রমাণিত হয়েছে নির্বাচিত সরকারই গণতন্ত্র নিশ্চিত করতে পারে না। প্রমাণিত হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আওতায় বাংলাদেশের মানুষ কিভাবে নিরপেক্ষভাবে, স্বাধীনভাবে, উন্মুক্তভাবে
ভোটাধিকার প্রয়োগ করতে পারে। তিনি আরো বলেন, গণতন্ত্রকে সুসংহত করতে সংবিধানে যে কোনো পদক্ষেপ নেওয়া হলে তা কখনোই মৌলিক কাঠামোর পরিপন্থী হবে না। একই সঙ্গে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে পুনরায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকরের আবেদন জানান অ্যাটর্নি জেনারেল। এই যে জুলাই বিপ্লবের পরে একটি সরকার গঠিত হয়েছে, রাজপথ থেকে নির্ধারণ করা হয়েছে দেশের সরকার প্রধান কে হবেন, কোন ফরম্যাটে সরকার হবে, বাংলাদেশের প্রধান বিচারপতি কে হবেন সেটাও রাজপথ থেকে বলে দেওয়া হয়েছে। এই সরকার একটা নির্বাচনের পথ ধরে হেঁটে গেছে। সেই নির্বাচনের পথে হাঁটতে যে নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন, এই সরকারের পরবর্তী সরকার যারা আসবে সেখান থেকে যদি কার্যকর করেন এখানে কোনো ব্যত্যয় হবে না। 2011 সালে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের আপিল বিভাগ। রাজনৈতিক পট পরিবর্তনের পর কয়েকজন ব্যক্তি ও রাজনৈতিক দলের নেতারা নির্বাচনকালীন নির্দলীয় সরকার ব্যবস্থা ফেরাতে আইনি লড়াই শুরু করেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। একীকরণ 5 ব্যাংকের দায়িত্ব নিয়েই দফায় দফায় বৈঠক নতুন প্রশাসকদের। দ্রুত কার্যকর না হলে অনাস্থা বাড়ার শঙ্কা, ব্যাংকগুলোর শেয়ার লেনদেন স্থগিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 66টি দেশে নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিল কমিশন। আরও 16 সংস্থার বিষয়ে দাবি আপত্তি জানতে চেয়ে 15 কার্যদিবস সময় দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার পর্যবেক্ষক সংস্থাগুলোর নিবন্ধন চূড়ান্ত করে ইসি। এর আগে গত 28 সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য 73টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রাথমিক তালিকা নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি দেয় ইসি। এই সংস্থাগুলোর বিরুদ্ধে যে কোনো দাবি, আপত্তি বা অভিযোগ 20 অক্টোবরের মধ্যে নির্বাচন কমিশন সচিবের কাছে লিখিতভাবে জমা দিতে বলা হবে এবং অভিযোগের সাপেক্ষে সহায়ক প্রমাণও জমা দিতে হবে বলে জানায় সংস্থাটি। গণসংযোগকে কাজে লাগিয়ে সাজানো হয় কিলিং মিশন। 2 সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও সরওয়ার বাবলার আধিপত্যকে কেন্দ্র করে রক্তাক্ত হলো চট্টগ্রাম। গত 8 মাসে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অন্তত 5টি হত্যাকাণ্ড ঘটিয়েছে দুই পক্ষ। সবশেষ টার্গেট কিলিং এর শিকার হলেন খোদ বাবলা। জেলে বসেই পুরো পরিকল্পনা করে ছোট সাজ্জাদ, তবে এখনও এই ঘটনায় কোনো মামলা হয়নি। আর এসব হত্যাকাণ্ডকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। মাথার পেছনে পিস্তল ঠেকিয়ে গুলি করে 15 মামলার আসামি সরওয়ার বাবলাকে হত্যা করে তারই এক সময়ের সহকর্মী ছোট সাজ্জাদের অনুসারীরা। নগরীর বায়েজিদে বিএনপির গণসংযোগকে কাজে লাগিয়ে সাজানো হয় এই টার্গেট কিলিং মিশন। বিদেশে পলাতক বড় সাজ্জাদের অনুসারী ছিল ছোট সাজ্জাদ ও বাবলা। নগরীর বায়েজিদের 5 লাইশ ও চাঁদগাঁও এলাকায় আলাদা সাম্রাজ্য গড়ে তোলেন তারা। আধিপত্য বিস্তারে 2015 সালে জামিনে বের হয়ে আলাদা বলয় গড়ে তোলে বাবলা। এরপর থেকে শুরু হয় দুজনের বিরোধ। স্বজনদের দাবি ছোট সাজ্জাদই তাকে হত্যা করেছে। পুলিশ বলছে গত 30 মার্চ নগরীর এক্সেস রোডে বাবলাকে হত্যা করতে প্রাইভেট কারে এলোপাতাড়ি গুলি চালায় সাজ্জাদের অনুসারীরা। সেদিন বাবলা বেঁচে গেলেও এবার সফল কিলিং মিশন। আর ছোট সাজ্জাদ জেলে বসে নিয়ন্ত্রণ করে তার পুরো সাম্রাজ্য। রাজনৈতিক ছত্রছায়ায় গত 8 মাসে অন্তত 5টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে দুই গ্রুপ। জেলের ভিতরে আছে ছোট সাজ্জাদ, সে এই জেলের ভিতর থেকে তার লোকদেরকে দিয়ে এরকম একটা কাজ করিয়েছে কিনা সেই দিকটাও আমরা ওপেন রাখছি। এছাড়াও আরও কতগুলো ডাইমেনশন আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করতেছি। এদিকে বিএনপির জনসংযোগে চট্টগ্রাম 8 আসনের প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করছে দলটি। নেতারা জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনা নির্বাচন বানচালের ষড়যন্ত্র। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত চায়, নির্বাচনকে বিলম্বিত করতে চায়, এখানে তাদের কোনো অন্যভাবে এটাকে তাদের দুটি দলের মধ্যে যে বিভেদ, সেটাকে কেউ ব্যবহার করতে চাচ্ছে কিনা, এই কথাগুলো উঠে আসছে কিনা জনগণের মনে। বাবলার মরদেহ এখনও হাসপাতালের মর্গে রাখা আছে। সময় সংবাদ, চট্টগ্রাম। শেরপুরে কৃষি প্রণোদনার তালিকায় পছন্দের নাম না থাকায় নকলা উপজেলা কৃষি কর্মকর্তার উপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা রাহাত হাসান কায়ুমের বিরুদ্ধে। এই বিষয়ে ওই কর্মকর্তা বাদী হয়ে দুজনকে আসামি করে মামলা করেছেন। অভিযুক্তকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। শহীদুল ইসলাম হীরা ও বাবু চক্রবর্তীর তোলা ছবি নিয়ে রিপোর্ট।
সিসিটিভি ফুটেজে দেখা যায় বুধবার দুপুরে শেরপুরের নকলার কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদির কক্ষে বসে কথা বলছেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম। কৃষি প্রণোদনার তালিকায় পছন্দের লোকদের নাম না থাকায় জবাবদিহি করার এক পর্যায়ে উত্তেজিত হয়ে চড়থাপ্পড় দিয়ে টেনে হিচড়ে নিজ কক্ষ থেকে কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদিকে বের করার চেষ্টা করেন রাহাত। এ ঘটনায় নকলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম এবং তার সহযোগী ফজলুকে আসামি করে নকলা থানায় একটি মামলা করেন ভুক্তভোগী কর্মকর্তা। এ ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন জেলায় কর্মরত সব সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীরা। আসামিদের গ্রেপ্তার দাবিতে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন করেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। আপনি তো খারাপ কথা বলতেছেন আমার সাথে, আমি এইভাবে বলছি খারাপ কথা বলতেছেন, এই পর্যায়ে উনি আমাকে চড় দেন। অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান খোদ উপজেলা নির্বাহী কর্মকর্তা। এটা থানায় মামলা হয়েছে, আমরা আসামি গ্রেফতার করার জন্য আমাদের সমস্ত প্রচেষ্টা আমরা অব্যাহত রেখেছি। এদিকে রাহাত হাসান কাইয়ুমকে দলের সব পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতি এগুলার কোনো শেরপুর জেলায় জায়গা নাই। শাহরিয়ার মোরসালিন মেহেদি 34তম ব্যাচে বিসিএস ক্যাডারে 2016 সালে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। সময় সংবাদ, শেরপুর। প্রবাসের সময় আরও থাকছে। শক্তিশালী টাইফুন কালমেঘের তাণ্ডবে ফিলিপিন্সে মৃত্যুর মিছিল, প্রাণহানি বেড়ে 140, এখনও নিখোঁজ 127 জন। সেবু প্রদেশে বন্যায় ভেসে গেছে অসংখ্য ঘরবাড়ি। একীকরণ 5 ব্যাংকের দায়িত্ব নেওয়ার প্রথম দিনই ব্যাংকগুলোর সার্বিক পরিস্থিতি নিয়ে দফায় দফায় বৈঠক করেন নতুন প্রশাসকরা। দ্রুত মার্জার কার্যকর না হলে অনাস্থা বাড়বে বলে শঙ্কা গ্রাহকদের। জাকির হোসেন বোনকে রেখে এসেছেন মিটফোর্ড হাসপাতালে, প্রয়োজন অন্তত 5000 টাকা। তবে ব্যাংকে এসে মাত্র 1500 টাকা নিয়ে তাকে ফিরতে হলো। এমন অবস্থা থেকে এবার নিস্তার চান তিনি। আমার টাকা 5000 লয়, যেহেতু আমার কম বেশি আছে, আমার মাত্র দেশে 1500। সরকার যদি এরা দ্রুত পদক্ষেপ নেয় তাহলে আমাদের জন্য অনেক ভালো। মার্জার প্রক্রিয়ায় প্রশাসক নিয়োগের খবরে কতদিনে আমানতের অর্থ তোলা যাবে সে প্রশ্ন নিয়ে অনেক আমানতকারী আসেন ব্যাংকে, জানান অসহায়ত্বের কথা। স্বস্তি যেন সাময়িক না হয় সে আকুতিও তাদের। এইবারই বোধহয় প্রথম এরকম একটা পদক্ষেপ নিল আর আমানতকারীদের জন্য 2-3 মাস ভিতর হইলে আমাদের সুবিধা আর কি। বাংলাদেশ ব্যাংকের ঘোষণা অনুযায়ী ব্যাংকগুলোতে এলসি খোলা সহ বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানান শাখা ব্যবস্থাপকরা। মার্জার প্রক্রিয়া ব্যাংকগুলোতে গতি ফেরাবে বলে আশ্বস্ত করেন গ্রাহকদের। আগের মতো আপনারা ব্যাংকিং করবেন, বিজনেস করবেন, আমাদের সাথে যেসব বিজনেস অ্যাকাউন্ট আছে সেগুলা তাদেরকেও আমরা বার্তা অলরেডি আমরা পৌঁছে দিয়েছি, তারা আমাদের সাথে যোগাযোগ করছে। এদিকে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ব্যাংকগুলোর সার্বিক পরিস্থিতি নিয়ে দফায় দফায় বৈঠকে বসেন নতুন প্রশাসকরা। ব্যাংক সেবা কার্যক্রম নিরবিচ্ছিন্ন করতে আঞ্চলিক শাখা সচল রাখার বার্তা দেন তারা। আর নতুন প্রশাসকের প্রতি আস্থা রাখার আহ্বান বাংলাদেশ ব্যাংকের। নতুন যে ম্যানেজমেন্ট, অস্থায়ী ম্যানেজমেন্ট সৃষ্টি হলো, তাদের উপরও আস্থা রাখেন, তাদের কাছে আপনাদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। একই সঙ্গে বিনিয়োগ বাজারে ব্যাংকগুলোর শেয়ার শূন্য ঘোষণার সিদ্ধান্ত থেকে সরে আসার সুযোগ নেই বলেও জানান মুখপাত্র। ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ বেড়ে গিয়েছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়া যেতে সরকারি খরচ ৭৯,০০০ টাকা হলেও এজেন্সি নেয় 5 লাখ। 525 কোটি টাকা আত্মসাতের তথ্যের ভিত্তিতে 6 এজেন্সির বিরুদ্ধে মামলা করেছে দুদক। এদিন দুদকের মামলায় গ্রেফতার করা হয়েছে এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ হোসেনকে। প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের যাত্রায় শুরু হয় দালাল সিন্ডিকেটের প্রতারণায়। দুদক বলছে মালয়েশিয়া যেতে সরকারি খরচ ৭৯,০০০ টাকা হলেও দালাল ও এজেন্সিগুলো নেয় 4.5 থেকে 5 লাখ টাকা। বহুদিনের এই একচেটিয়া নিয়ন্ত্রণের জাল ভাঙতে কাজ করছে তারা। সংস্থাটির কবজায় এখন 101 রিক্রুটিং এজেন্সির হাজার হাজার কোটি টাকার জালিয়াতির নথি। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মামলার প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার 6টি এজেন্সির বিরুদ্ধে 525 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। এ নিয়ে 31টি এজেন্সির বিরুদ্ধে মামলা হলো। 6টি এজেন্সির রিপোর্ট আমরা দাখিল করা হয়েছিল, সেটা কমিশন কর্তৃক অনুমোদিত হয়েছে, সেগুলি আপনাদেরকে অবহিত করলাম। আরও যেগুলি
ইতিমধ্যে উপস্থাপন করা হয়েছে। অনুমোদন সাপেক্ষে সেগুলি আপনাদেরকে আমরা অবহিত করব। এদিন প্রায় 858 কোটি টাকা ঋণ জালিয়াতির মামলায় গ্রেফতার করা হয়েছে এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ হোসেনকে। ইতিপূর্বে জনাব মোহাম্মদ ফিরোজ হোসেন সহ 21 জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল। উক্ত মামলার এজাহার নামীয় আসামি জনাব মোহাম্মদ ফিরোজ হোসেন সাবেক ব্যবস্থাপনা পরিচালককে আজকে গ্রেফতার করা হয়েছে। এদিকে দুদকের আবেদনে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদ চৌধুরী ও তার স্ত্রীর দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলেও জানান মহাপরিচালক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। অবশেষে ইতালি যাওয়া হলো না মুন্সিগঞ্জের পাসপোর্টধারী পোষা বিড়াল ক্যান্ডির। তার জন্য কেনা খাঁচাটি মানসম্মত না হওয়ায় বাধা হয়ে দাঁড়ায়। জননী রূপী রিক্তা বেগম বুক ভরা কষ্ট নিয়ে ইতালি চলে গেলেও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ক্যান্ডিকে ফিরিয়ে আনা হয় তার স্বজনদের বাড়িতে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। ইতালির উদ্দেশ্যে যাত্রা করা পোষা বিড়াল ক্যান্ডিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ক্যান্ডিকে নিয়ে আসা হয় রিক্তা বেগমের বোনের বাসায়। বোনের মেয়ে তনিকা রহমান রোজা বিড়ালটির পরিচর্যা করছে। তবে পোষা বিড়ালটি মায়ের আদর পাওয়া রিক্তা বেগম ও তার ছেলে স্বপ্নিল হাসান শিথিলকে খোঁজাখুঁজি করছে, কিন্তু তাদের না পেয়ে অনেকটা মনমরা অবস্থায় রয়েছে ক্যান্ডি। তবে তাকে যথাসময়ে খাবার দেওয়া সহ যাবতীয় পরিচর্যা চলছে। এখন ও নড়ে না তত বেশি, আর খালামণি যাওয়ার পরে অনেক খালামণিকে খালি খুঁজে পুরা ঘর হাউস করে পারছে। এটা আমার বাপেও পছন্দ করতো বেশি, ভাবে বেশি পছন্দ করা তো ইটালি নেওয়ারই করছেন। এদিকে কিছুটা বিলম্বে বৃহস্পতিবার ভোর 4টায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া কাতার এয়ারওয়েজের বিমানে রিক্তা বেগম ও তার ছেলে স্বপ্নিল হাসান শিথিল বাংলাদেশ সময় সন্ধ্যা 7টার দিকে রোমে পৌঁছায়। এই যাত্রায় ক্যান্ডিকে নিতে না পারার কষ্ট থাকলেও শিগগিরই ক্যান্ডিকে ইতালিতে নেওয়া হবে বলে জানিয়েছে পরিবারটি। সংশ্লিষ্টদের পরামর্শে বিড়ালকে বিমানে বহনের জন্য খাঁচাটি ক্রয় করা হয়েছিল। তবে এটির উচ্চতা একটু কম থাকায় দীর্ঘ ভ্রমণে বিড়ালটির ক্ষতি হবে বলেই বিমান কর্তৃপক্ষ ক্যান্ডিকে বহনে রাজি হয়নি। যেই খাঁচাটা কিনা হয়েছিল সেই খাঁচাটার মধ্যে ও কমফোর্ট ফিল করতেছিল না, যেমন ওর মাথাটা আটকে যেতেছিল, সেজন্য কাতার এয়ারওয়েজ আমাদের অনুমতি দেয়নি। পরিবারটি 4 বছর ধরে লালন পালন করছে বিড়ালটি। গভীর মমত্ব তৈরি ছাড়াও পরিবারের অংশ হয়ে যায় প্রাণীটি। তাই স্থায়ীভাবে বসবাসের জন্য ইতালি যাওয়ার সময় বিড়ালটি নিয়ে যাচ্ছিল। ডোমেস্টিক মিক্সড জাতের বিড়ালটির ওজন এখন 6 কেজি। ক্যান্ডির ইতালি যাত্রার জন্য সকল প্রক্রিয়াই সম্পন্ন ছিল, শুধুমাত্র এই খাঁচার উচ্চতার কারণে তার ইউরোপ যাত্রা আটকে গেছে। ফিরে এসেছে আবার সেই মানিকপুরে। মুন্সিগঞ্জের মানিকপুর থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। মোংলা বন্দর চ্যানেলে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা 2টি ট্রলার সহ 42 যাত্রীকে উদ্ধার করল কোস্টগার্ড। বুধবার সুন্দরবনের দুবলার চরে রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উৎসব শেষে 2টি ইঞ্জিন চালিত ট্রলারে করে যাত্রীরা ফিরছিলেন। পশুর নদীর হারবাড়িয়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে ট্রলার দুটি নদীতে ভাসতে থাকে। খবর পেয়ে কোস্টগার্ড হারবাড়িয়া স্টেশনের সদস্যরা ট্রলার সহ যাত্রীদের উদ্ধার করেন। নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের ছড়াছড়ি। 3টি চুন কারখানা গুঁড়িয়ে দেয়া সহ 2 শতাধিক আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অন্যদিকে আশুলিয়ায় 600 চুলা জব্দ করা হয়েছে। উচ্ছেদ করা হয়েছে বিপুল পরিমাণ সরবরাহ পাইপ। এক্সকেভেটর দিয়ে একের পর এক গুঁড়িয়ে দেওয়া হয় 3টি চুন কারখানা, বিচ্ছিন্ন করা হয় অবৈধভাবে গ্যাস সংযোগ। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে পিরোজপুর ও ঝাউচর এলাকায় 4টি স্থানে চলে অভিযান। নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা। এ সময় 7টি ভাট্টি গুঁড়িয়ে দেওয়া সহ জব্দ করা হয় অবৈধ 1300 ফুট পাইপ, 33টি বার্নার ও প্রায় অর্ধশত রাইজার। পরে 200 অবৈধ আবাসিক গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করে তিতাস কর্তৃপক্ষ।
অন্যদিকে আশুলিয়ায় বিভিন্ন এলাকায় প্রায় ৩ কিলোমিটার অবৈধ সরবরাহ পাইপ উচ্ছেদ করা হয়। সংযোগ বিচ্ছিন্ন করে জব্দ করা হয় ৬ শতাধিক চুলা। অভিযানের সময় স্থানীয়দের বাধার মুখে পড়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের কর্মকর্তারা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তানজিনা তাসনিম, সময় সংবাদ। ফিনল্যান্ডের নাগরিকত্ব আইনে কড়াকড়ি আরোপ করা হয়েছে। আবেদনের ক্ষেত্রে ৫ বছরের পরিবর্তে বসবাস করতে হবে ৮ বছর। এছাড়াও দেখা হবে ব্যক্তির মাসিক আয়, ভাষা দক্ষতা, বসবাসের ইতিহাস ও সামাজিক ভাতার উপর নির্ভরতা আছে কিনা এসব বিষয়। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। সামাজিক নিরাপত্তা, উন্নত জীবন আর সহজ অভিবাসন নীতির কারণে উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ডে পাড়ি জমান অনেকেই। সম্প্রতি দেশটির পার্লামেন্টে পাশ হয়েছে নাগরিকত্ব আইনের দ্বিতীয় ধাপের সংশোধনী, যা কার্যকর হবে চলতি বছরের মাঝ ডিসেম্বর থেকে। এতে অভিবাসীদের জন্য নাগরিকত্ব পাওয়া আরও চ্যালেঞ্জিং হবে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে রেসিডেন্সি রিকোয়ারমেন্ট বা বসবাসের সময়সীমায়। আগে বৈধভাবে ৫ বছর দেশটিতে বসবাস করলেই নাগরিকত্বের জন্য আবেদন করা যেত। এখন সেই সময় বাড়িয়ে করা হয়েছে ৮ বছর। তবে কেবল সময় নয়, আর্থিক স্বনির্ভরতাও বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে অভিবাসীদের জন্য। যদি কেউ আবেদনের আগের ২ বছরের মধ্যে ৩ মাস সামাজিক সহায়তা অর্থাৎ বেকার ভাতা নিয়ে থাকেন, সেক্ষেত্রে তার আবেদন বাতিল হতে পারে। অপরাধ বা নিরাপত্তা ঝুঁকির বিষয়েও কঠোরতা এসেছে। আগে শুধু বড় অপরাধের কারণে নাগরিকত্ব বাতিল হতো। এখন থেকে ২ বছরের বেশি কারাদণ্ড হলেই নাগরিকত্ব হারানোর ঝুঁকি তৈরি হবে। বিশ্লেষকরা বলছেন, এই আইনের ফলে দেশটির প্রতি আগ্রহ হারাবেন অভিবাসীরা, যা অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে। নতুন কোনো লোকজনের ওখানে আগমন ঘটছে না, বার্থ রেট খুবই কম এবং বিদেশ থেকে লোকজন সব শহরে যাচ্ছে না। ওই সব শহরের সিটি কাউন্সিলে যারা আছে, মেয়র যারা আছে, হাল্লিতুস যারা আছে, তারা চাচ্ছে বেশি করে লোক ওসব জায়গায় যাক, কিন্তু লোক নাই, ইমিগ্রেন্ট নাই। অথচ এরা আবার একই সাথে ইমিগ্রেন্ট বিরোধী কার্যকলাপ করছে। সুতরাং খুবই রিডিকুলাস একটা অবস্থা এবং এদের কোনো এজেন্ডা নাই। স্থানীয় গণমাধ্যম উলে নিউজের তথ্য মতে ফিনল্যান্ডে প্রতি বছর প্রায় ১০,০০০-এরও বেশি মানুষ নাগরিকত্বের আবেদন করেন। ২ ধাপের সংশোধন শেষে এবার তৃতীয় ধাপে সংশোধনের দিকে এগোচ্ছে ফিনল্যান্ডের ডানপন্থী জোট সরকার। তৃতীয় ধাপে ভাষাগত যোগ্যতা যেমন কঠোর করা হবে, পাশাপাশি নাগরিকত্ব পরীক্ষা নেওয়া হবে, যেখানে একজন মানুষ ফিনিশ আইন, ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে কতটুকু জানেন সেটিও যাচাই বাছাই করা হবে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। প্রতি বছরের মতো এবারও লন্ডনের এক্সেল সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ পর্যটন প্রদর্শনী ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেট। ৩ দিন ব্যাপী এই আয়োজনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়েছেন শীর্ষ পর্যটন বিশেষজ্ঞ, ট্যুর অপারেটর, হোটেল ও এয়ারলাইন প্রতিনিধিরা। তবে এত বড় আন্তর্জাতিক আয়োজনে চোখে পড়েনি বাংলাদেশের কোনো স্টল বা প্রচারণা। বাংলাদেশি ট্যুর অপারেটররাও এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। চোখের সামনে এই যেন বৈশ্বিক পর্যটন খাতের এক মিলন মেলা। বিশ্বের প্রায় প্রতিটি দেশেই এখানে তুলে ধরছে তাদের পর্যটন শিল্পের সম্ভাবনা, বৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্যের খুঁটিনাটি সবকিছুই। তবে যুক্তরাজ্যের লন্ডনে বিশাল এই আয়োজনে ছিল না বাংলাদেশের উপস্থিতি। এখানে আসা বাংলাদেশি ট্যুর অপারেটররা বলছেন, এমন একটি বিশ্ব মঞ্চে দেশের অনুপস্থিতি সত্যিই হতাশাজনক, যেখানে নিজেদের পর্যটন খাতের সম্ভাবনাময় ভবিষ্যৎ তুলে ধরার জন্য ছিল দারুণ সুযোগ। পর্যটনের সাথে সম্পৃক্ত যত ধরনের শিল্প আছে সবাই এখানে কিন্তু অংশগ্রহণ করে থাকেন। দুঃখের বিষয় যে বাংলাদেশ থেকে আমরা এই গত 2 বছর কোনো উপস্থিতি পাইনি। যেখানে সারা বিশ্বের মানুষ, আমাদের সাবকন্টিনেন্টের অনেক দেশেই এগিয়ে যাচ্ছে ট্যুরিজমের দিক দিয়ে, সেই জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি মনে হচ্ছে আর কি। সো আমি মনে করি এই জায়গাটাতে আমাদের আরও প্রচুর ব্র্যান্ডিং করা দরকার। এদিকে পর্যটন খাতের এই বৃহত্তম আন্তর্জাতিক আসরে বাংলাদেশের অনুপস্থিতি প্রসঙ্গে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন জানায়, অংশগ্রহণ না করার সিদ্ধান্ত মন্ত্রণালয়ের। এবার এখানে অংশগ্রহণ না করার পেছনে মূল বিষয়টি সিদ্ধান্ত নিয়েছে ঢাকা থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এখানে আসলে অংশগ্রহণ করার যৌক্তিকতা কতটুকু বা অংশগ্রহণ করলে এখানে কতটুকু লাভ হয় সবকিছু বিচার বিবেচনা করে মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে দেশের পর্যটন খাতকে পরিচয় করাতে এমন আয়োজনগুলোতে সক্রিয় উপস্থিতি এখন সময়ের দাবি।
বিশ্বের পর্যটন শিল্পের অন্যতম এই আসরে 180টিরও বেশি দেশ তাদের পর্যটন সম্ভাবনা, প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরেছে বিশ্ব পরিমণ্ডলে। গেল 10 বছর ধরে একটানা বাংলাদেশও এই আসরে অংশগ্রহণ করেছিল, তুলে ধরেছিল লাল সবুজের পর্যটন শিল্পকে। তবে এবার এই আসরে বাংলাদেশ অনুপস্থিত। ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলে পর্যটন শিল্পে ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে পড়েছে বাংলাদেশ। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। কুয়েতে স্বর্ণ ক্রয় বিক্রয়ে নগদ লেনদেন নিষিদ্ধ করেছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। নির্দেশনা অমান্য করলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। এদিকে মূল্য বৃদ্ধি ও নগদে কেনা বেচা নিষিদ্ধ হওয়ায় প্রায় ক্রেতা শূন্য হয়ে পড়েছে স্বর্ণের মার্কেট। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। স্থানীয় সময় রোববার অবৈধ অর্থ প্রবাহ রোধ, আর্থিক স্বচ্ছতা এবং নিরাপদ লেনদেন নিশ্চিতের লক্ষ্যে কুয়েতে স্বর্ণ ক্রয়ে নগদ লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। সরকারি নির্দেশনা অনুযায়ী স্বর্ণ, মূল্যবান পাথর ও ধাতু ব্যবসার সঙ্গে জড়িত সব কোম্পানি ও প্রতিষ্ঠানকে চুক্তি সম্পাদন বা লেনদেনের সময় নগদ অর্থ ব্যবহার থেকে বিরত থাকতে হবে। কোনো প্রতিষ্ঠান নির্দেশনা অমান্য করলে তাৎক্ষণিকভাবে সেটি বন্ধের পাশাপাশি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। একদিকে স্বর্ণের মূল্য বৃদ্ধি, অন্যদিকে নগদ বিক্রি নিষিদ্ধ হওয়ার পর থেকে আব্বাসিয়া স্বর্ণের মার্কেট প্রায় ক্রেতাশূন্য বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আইনটি সম্পর্কে সবাই অবগত হলে আবার স্বাভাবিকভাবেই বেচাকেনা হবে বলে মত তাদের। মার্কেটটা এখন অনেক স্লো, কারণ অনেকের কাছে ক্যানেট কার্ড নাই, কোম্পানিতে চাকরি করে, বাসায় কাজ করে, এই সুবাদে অনেকের কাছে ক্যানেট নাই, বিদেশ স্বর্ণ কিনতে পারতেছে না। অনেকের কাছে দেখা যায় ব্যাংক কার্ড নাই, তাদের কাছে ক্যাশ আছে, আমরা কিন্তু ক্যাশ নিতে পারব না। আমরা কিন্তু যার ব্যাংক কার্ড আছে তার কাছে আমরা গোল্ড বিক্রি করতেছি। কুয়েতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই বিধান দেশের অর্থনৈতিক কাঠামো আধুনিকায়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি, আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই সিদ্ধান্ত কুয়েতের আর্থিক খাতে একটি মাইলফলক হয়ে থাকবে বলে ধারণা অর্থনৈতিক বিশ্লেষকদের, যা ভবিষ্যতে অন্যান্য উপখাতেও নগদবিহীন লেনদেনের প্রসার ঘটাবে। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। বিশ্বের অন্যতম বড় পরিবেশ পুরস্কার দি আর্থশট প্রাইজ 2025 জিতল বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। স্থানীয় সময় বৃহস্পতিবার ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিজয়ীর হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার। এর অর্থমূল্য হল 10 লাখ পাউন্ড। ফিক্স আওয়ার ক্লাইমেট ক্যাটাগরিতে বাংলাদেশের উপকূলে ম্যানগ্রোভ বনায়নের জন্য এই পুরস্কার জিতল ফ্রেন্ডশিপ। বাংলাদেশের বৃহত্তম সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠাতা রুনা খান। 2020 সাল থেকে বিভিন্ন কাজে অবদানের জন্য দি আর্থশট প্রাইজ প্রবর্তন করেন যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম। Your work is so meaningful and will definitely outlast tonight. But now it's time to শক্তিশালী টাইফুন কালমেইগির তাণ্ডবে বিপর্যস্ত পুরো ফিলিপিন্স। মৃতের সংখ্যা বেড়ে 140 জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন 127 জন। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি মধ্যাঞ্চলের সেবু প্রদেশে, যেখানে ঘরবাড়ি, সেতু, এমনকি বিশাল জাহাজের কন্টেইনার পর্যন্ত ভেসে গেছে বন্যার স্রোতে। ঘূর্ণিঝড় কালমেঘের আঘাতে লন্ডভন্ড ফিলিপিন্সের মধ্যাঞ্চল। টানা বৃষ্টি আর প্রবল জোয়ারে সেবু প্রদেশের নদীগুলো উপচে পড়েছে। নদীর ধারে গুড়িয়ে গেছে ঘরবাড়ি, ভেসে গেছে যানবাহন। স্থানীয় প্রশাসনের মতে এই প্রদেশেই মারা গেছেন অর্ধশতাধিক মানুষ। লিলুয়ান শহরে একদিনের ব্যবধানে উদ্ধার করা হয়েছে 35টি মরদেহ। প্রবল স্রোতে ভেসে গেছে ঘরবাড়ি, নেই মাথা গোজার ঠাঁই। অনেকের বাড়ি ডুবে যাওয়ায় আশ্রয় নিয়েছেন ছাদে, রয়েছেন সাহায্যের অপেক্ষায়। স্থানীয় এক বাসিন্দা জানান, তার প্রতিবন্ধী বোন বন্যার পানিতে ঘরের ভেতরেই আটকে মারা গেছেন। প্রবল বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় সরকার। প্রায় 2 লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এখনও যোগাযোগ বিচ্ছিন্ন বহু এলাকা। দেশটির কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিনের অবৈধ খনন আর দুর্বল বাঁধ নির্মাণের কারণেই এই ভয়াবহ পরিস্থিতি। গত মাসের 6.9 মাত্রার ভূমিকম্পের ধাক্কা কাটিয়ে না উঠতেই নতুন করে টাইফুনের আঘাত যেন মরার উপর খাড়ার ঘা।
ফিলিপিন্সে তাণ্ডবের পর ভিয়েতনাম উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে টাইফুন কালমেইকি। বর্তমানে এটি দক্ষিণ চীন সাগরে অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তরের আশঙ্কা শুক্রবার সকালে ভিয়েতনামে আঘাত হানতে পারে ঝড়টি। ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় থাইল্যান্ডেও সতর্কতা জারি করা হয়েছে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি খেলতে সিলেটে আয়ারল্যান্ড ক্রিকেট দল 2023 সালের এপ্রিলের পর আবারও বাংলাদেশ সফরে এসেছে তারা। এই সফরে 2টি টেস্টের পাশাপাশি 3টি টি20 ম্যাচও খেলবে আয়ারল্যান্ড। 8 নভেম্বর থেকে সিলেটে অনুশীলন শুরু করবে আয়ারল্যান্ড। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট শুরু হবে 11 নভেম্বর। এজন্য প্রস্তুত সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। ক্যারিয়ারের 99তম টেস্ট ম্যাচের অপেক্ষায় অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। 19 নভেম্বর দ্বিতীয় টেস্ট হবে ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সবকিছু ঠিক থাকলে এটি হবে মুশফিকের 100তম টেস্ট ম্যাচ। টেস্ট সিরিজ শেষে চট্টগ্রামে 3 ম্যাচে টি20 সিরিজ খেলবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। প্রথম টি20 হবে 27 নভেম্বর। পরের 2টি ম্যাচ হবে 29 নভেম্বর ও 2 ডিসেম্বর। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। সব ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। নারী ক্রিকেট নিয়ে বোমা ফাটালেন সাবেক অধিনায়ক জাহানারা আলম। সাবেক ম্যানেজার ও নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু শারীরিকভাবে হেনস্থা করেছিলেন তাকে। আপত্তিকর প্রস্তাবে রাজি না হওয়ায় জাতীয় দলে খেলতে দেওয়া হয়নি বলেও জানান তিনি। অভিযোগ তুলেছেন বর্তমান ম্যানেজার ফায়াজ আহমেদ ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নামেও। তৎকালীন নারী উইংয়ের চেয়ারম্যান ও সিইওর কাছে প্রমাণ দিয়েও কোনো ধরনের প্রতিকার পাওয়া যায়নি বলেও জানান জাহানারা। ক্রীড়াঙ্গনে নানা প্রতিবন্ধকতার শিকার নারীরা, তবে সব বাধা পেরিয়ে বাংলাদেশের ক্রিকেটে প্রথম মহাদেশীয় শিরোপা এনে দিয়েছেন জাহানারা সালমারা। ক্রিকেটের মানচিত্রে যে নারীরা বাংলাদেশকে গর্বিত করেন তারাই যৌন নির্যাতনের শিকার হচ্ছেন জাতীয় দলের ম্যানেজমেন্ট দ্বারা। চমকে দেওয়ার মতো খবর হলেও এমন গুরুতর অভিযোগ তুলেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। কন্টেন্ট ক্রিয়েটর রিয়াসাত আজিমকে দেয়া সাক্ষাৎকারে জাতীয় দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর নামে অভিযোগ তুলেছেন অশ্লীল প্রস্তাবের। ওয়ার্ল্ড কাপের কিছু ম্যাচে যখন আমরা হ্যান্ডশেক করি তখন উনি হ্যান্ডশেক বাদ দিয়ে সবাইকে ধরে ধরে ওনার বুকের মধ্যে নিয়ে নিত। তো আমরা কি করতাম, আমরা একটু দূর থেকে হাত বাড়িয়ে দিতাম যেন ওদিকে না যেতে হয়। এটা নিয়ে আমরা পেছনে আবার আতঙ্কেও থাকতাম, আবার এটা নিয়ে আমরা মজাও করতাম, ওই যে আসতেছে এখন বুকের মধ্যে নিয়ে নিবে। শুধু জাহানারা নয়, এমন কাণ্ড তিনি ঘটিয়েছেন অন্য একজন ক্রিকেটারের সঙ্গেও, যে কাজে জড়িত বর্তমান নারী দলের ম্যানেজার ফায়াজ সহ বিসিবির প্রয়াত এক কর্মকর্তাও। বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিদের সিন্ডিকেটের কারণে ক্যারিয়ার নষ্ট হয়েছে এশিয়া কাপ জয়ী এই ক্রিকেটারের বলেও অভিযোগ তুলেছেন তিনি। সুরাইয়া পাওয়া আছে এই লিস্টে আমার। এই লিস্টে আমার ফায়াজ ভাই আছে। এরকম পুরো আমার ক্যারিয়ারটা ধ্বংস করে দিবে। তবে যাদের এসব বিষয়ে শক্ত অবস্থানে থাকার কথা তারাও ছিলেন গা ছাড়া। প্রমাণসহ বারবার জানানোর পরও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। তবে বর্তমান বোর্ডও যেন ওট পাখির মতো বালুতে মাথা গুজে আছে, যেন কিছুই হয়নি। জাতীয় দলের একজন সাবেক ক্রিকেটার এমন অভিযোগ তোলার পর প্রেস বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাখ্যান করা হয় সেই অভিযোগের। অথচ এই অভিযোগের তদন্ত করারও প্রয়োজন মনে করেনি, যা প্রশ্নবিদ্ধ করেছে বোর্ডের এমন নির্বিকার কাণ্ডকে। এসব বিষয়ে সত্যতা জানতে মঞ্জুকে বারবার কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। মোহাম্মদ আশরাফুল মডার্ন ডে ক্রিকেটার ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটের বর্তমান পরিস্থিতিতে তিনি দ্রুত মানিয়ে নিতে পারবেন। তাই জাতীয় দলের কোচিং স্টাফে তার অন্তর্ভুক্তি দলের জন্য একটি ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে বলে মনে করেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। তবে আন্তর্জাতিক ক্রিকেটের এ পর্যায়ে কোন ক্রিকেটারকে হাতে কলমে শেখানোর কিছু নেই। ক্রিকেটারদের ভালো পারফরমেন্স করতে হলে ব্যক্তিগত পর্যায়ে আরও দায়িত্বশীল হতে হবে বলেও মন্তব্য সুমনের। ওয়ানডে টি20তে দলের পারফরমেন্স স্থিতিশীল না হলেও আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে ভালো করার আশা সাবেক এই ক্যাপ্টেনের।
মোহাম্মদ আশরাফুল ক্রিকেট দুনিয়ার সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান, বাংলাদেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার। কিন্তু এরপরও লাল সবুজের ক্রিকেটে আশরাফুল মানেই এক হতাশার নাম। যার ব্যাট হতে পারত এই দেশের সবচেয়ে বড় নির্ভরতার প্রতীক, তিনিই কিনা পথ হারিয়েছিলেন এক অন্ধকার পথে। তবে সব অন্ধকার দূরে সরিয়ে আশরাফুল এখন আবারও প্রাসঙ্গিক টাইগার ক্রিকেটে। জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন লিটল মাস্টার। গ্লোবাল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, ডিপিএল, বিপিএল, এনসিএল ঘুরে অ্যাশ এখন শান্ত মিরাজদের ব্যাটিং কোচ। সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না টাইগারদের, ব্যাটিং পারফরমেন্সের ওঠানামা ভাবাচ্ছে ম্যানেজমেন্টকে। তাই হাবিবুল বাশার সুমনের আশা মডার্ন ডে কোচ হিসেবে সমস্যা সমাধানে আশরাফুল অবদান রাখতে পারবেন বেশ ভালোভাবেই। অন্যান্য দেশে কিন্তু আমরা দেখি যারা ইন্টারন্যাশনাল ক্যারিয়ার শেষ করেন তারা 1-2 বছরের মধ্যেই কোচিং বা বড় জায়গায় কোচিংয়ে চলে আসেন। আমাদের এই ট্র্যাডিশনটা ছিল না, বাট গুড টু সি যে আশরাফুল আমাদের ন্যাশনাল প্যানেলে যুক্ত হয়েছেন। অনেক দিন খেলেছেন, মডার্ন ডেজ ক্রিকেটটা খেলেছেন। যিনি এখন আমাদের কোচিং তো দিন দিন চেঞ্জ হচ্ছে, তো মডার্ন ডেজের কোচিংও করেছেন। হয়তো কোচিংয়ের অভিজ্ঞতাটা অত বেশি নয়, বাট ডেফিনেটলি ক্রিকেটিং সেন্স কিন্তু অনেক বেশি। তো আমরা নতুন যখন একটা কিছু মানে ইন্ট্রোডিউস করি, সেটা নিয়ে আসলে সংশয় সর্বনের মধ্যে থাকে, বাট লেটস হোপ ফর দ্য বেস্ট। আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমান সময়ে কোচদের কাজ সীমাবদ্ধ, হাতে কলমে ক্রিকেটারদের শেখানোর সুযোগ কম। ব্যাটিং কোচের জন্য কাজটা আরও কঠিন, এটা জানেন বলেই আশরাফুলের উপর কোনো প্রত্যাশার চাপ তৈরি করতে চান না সুমন। বরং ক্রিকেটারদের পরামর্শ দিলেন ব্যক্তিগত দায়িত্বশীলতার জায়গায় আরও মনোযোগী হতে। এই ধারাবাহিক কিন্তু খেলোয়াড়দেরই হতে হবে, কেন ভাইস ভার্সা। শুধু কোচ এসে সব চেঞ্জ করতে পারবেন না, আবার শুধু প্লেয়ারদের সাহায্যটা দরকার হবে। তো এই কাজটা যদি একসাথে হয় তাহলে আসলে এত অধারাবাহিক থাকবে না। বাংলাদেশ ক্রিকেটের বর্তমান পরিস্থিতি কিছুটা ঘোলাটে। যে সিরিজে ওয়ানডে ভালো হয়, সে সিরিজে আবার টি-20টা ভুলে যান ক্রিকেটাররা। বিষয়টা পীড়া দিচ্ছে সুমনকেও, কিন্তু শান্তর ফিরে আসায় টেস্ট নিয়ে আশাবাদী সাবেক ক্যাপ্টেন। লাস্ট আমাদের পারফরমেন্স কিন্তু একটু আপনি দেখেন, আমরা যখন ওয়ানডে ভালো খেলছি তখন টি-20 ভালো খেলছি না, আবার যখন টি-20 ভালো খেলছি তখন ওয়ানডে ভালো খেলছি না। তো আশা করি টেস্ট ম্যাচটা ভালো করে শুরু করতে পারবো। আমাদের পারফরমেন্সটা কনসিস্টেন্ট হবে, সেটা আসলে সবাই চায় এবং ভালো হতে পারে ডেফিনেটলি। আমি হোপফুল। 11 নভেম্বর সিলেট টেস্ট দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। আবারও পেছালো 14তম এসএ গেমস। 2026 সালের জানুয়ারিতে পাকিস্তানে আয়োজনের কথা থাকলেও তা আর হচ্ছে না। এসএ গেমসের আয়োজন নিয়ে অনিশ্চয়তায় আয়োজক পাকিস্তান। 22 মাস পিছিয়ে 2027 সালের নভেম্বরে এই টুর্নামেন্ট আয়োজন করতে চায় তারা। এদিকে টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ায় বিপাকে পড়েছে এসএ গেমসের জন্য প্রস্তুতি নেওয়া ফেডারেশনগুলো। দেশের বেশিরভাগ অ্যাথলিটদের স্বপ্নের বড় একটা অংশ জুড়ে থাকে সাউথ এশিয়ান গেমসে পদক জয়। এই টুর্নামেন্টের জন্য বিভিন্ন ফেডারেশনের পক্ষ থেকে লম্বা সময় ধরে প্রস্তুত করা হয় অ্যাথলিট ও খেলোয়াড়দের। 2019 সালে নেপালে সবশেষ আয়োজিত হয়েছিল এসএ গেমস। প্রায় 7 বছর পর 2026 সালে পাকিস্তানে এই টুর্নামেন্ট আয়োজন করার কথা থাকলেও তা হচ্ছে না নির্ধারিত সময়ে। এক চিঠিতে বিভিন্ন ফেডারেশনকে এরই মধ্যে যা জানিয়ে দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। বাহরাইনে সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিলের বৈঠক শেষে এসেছে এমন সিদ্ধান্ত। 30 ডিসেম্বরের পর আয়োজক পাকিস্তান অফিসিয়ালি জানাবে 2027 সালে তারা এসএ গেমস আয়োজন করতে পারবে কিনা। এসএ গেমসের জন্য বিদেশি কোচ নিয়োগ দিয়েছে সাঁতার ভলিবল ফেডারেশন। আসর পিছিয়ে যাওয়ায় বিপাকে পড়েছে তারা। ক্যাম্প চালানো নিয়ে অনেকটা অনিশ্চয়তার মাঝে আছে ফেডারেশনগুলো, তবে চালিয়ে যেতে চায় ক্যাম্প। এসএ গেম বন্ধ হয়ে গেল, আবার নাকি 2 বছর পরে হবে, তাও শুনতেছি। যাই হোক, আমরা আমাদের প্রশিক্ষণ পর্ব চালিয়ে যাব। আমরা এটা আমাদের সিদ্ধান্ত ছিল, এখনও আছে। এসএ গেমসের জন্য আমরা ট্রেনিং শুরু করেছিলাম জুলাই মাস থেকে। আমাদেরও একটা সিদ্ধান্ত আমাদেরকে জানানো উচিত বলে মনে করি যে আমরা এখন এই ক্যাম্পটা কি চালু রাখবো কি রাখবো না। তাহলে এতগুলি কান্ট্রি তাকিয়ে আছে টুর্নামেন্টের দিকে, এবং শেষ মুহূর্তে এসে আপনি বললেন যে টুর্নামেন্ট হবে না। তো এটা একদিক থেকে ফিনান্সিয়ালি লস, আরেক দিক থেকে কিন্তু আমাদের একটা প্ল্যানিং চেঞ্জ হবে। সাপোজ এই টুর্নামেন্ট না হলে আমরা তো অন্য একটা প্ল্যান করে অন্য একটা টুর্নামেন্ট অর্গানাইজ করতে পারতো, কেউ অন্য টিমটা হয়তো অন্য দেশে যেতে পারতো, কিন্তু ওগুলি কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে না। তার মানে কি যে পুরো প্ল্যানিং একটা উলটপালট হয়ে যায়। নেপালে আয়োজিত হওয়া সবশেষ এসএ গেমসে 10টি স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। মূলত ভারত পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্বের প্রভাবেই বারবার পেঁচাচ্ছে এসএ গেমস, এমনটাই মনে করেন অনেকে। তাই নিরপেক্ষ ভেন্যু হবে সংকট সমাধানের একমাত্র পথ। মেইন উদ্দেশ্যকে টুর্নামেন্ট অর্গানাইজ করা। সো সেই ক্ষেত্রে কোনো ছোটো দেশ যদি হয় কোনো সমস্যা নেই, এবং একটা নিউট্রাল ভেন্যুতে যদি হয়। কারণ এটা হচ্ছে শুধুমাত্র যে মনে করেন যেমন আমাদের বাংলাদেশ, আমরা তো মোটামুটি প্রিপারেশন নিয়েছি, এবং এটার পিছনে কিন্তু অনেক পরিমাণ টাকার একটা ইনভেস্টমেন্ট একটা ব্যাপার আছে, তাই না?
সেম থিংস কিন্তু অন্য অন্য কান্ট্রিগুলিরও। ভবিষ্যতে অর্গানাইজারদের অবশ্যই জিনিসগুলি খেয়াল রাখা উচিত যে সব টিম যাতে পার্টিসিপেট করে এবং এটা যদি ইনশিওর করতে পারে তাহলে টুর্নামেন্ট করা উচিত। শেষ পর্যন্ত এসএ গেমস আয়োজন না হলে ক্যাম্প চলমান রাখতে চায় ফেডারেশনগুলো, যার জন্য বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও জাতীয় ক্রীড়া পরিষদের সাহায্য চায় তারা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এশিয়ান আর্চারির জন্য বদলে গেল জাতীয় ফুটবল দলের অনুশীলন ভেন্যু। নেপালের বিপক্ষে ম্যাচের আগে জাতীয় স্টেডিয়ামে শেষবারের মতো অনুশীলন করেছে জামালরা। এশিয়ান কাপ আর্চারির জন্য আজ থেকে জাতীয় স্টেডিয়াম ঢাকা বুঝে নিবে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। অনুশীলনের জন্য বিকল্প ভেন্যুও ভেবে রেখেছে বাফুফে। নেপালের বিপক্ষে ম্যাচের আগ পর্যন্ত বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করবে লাল সবুজ। মূলত এশিয়ান আর্চারি সফল করতেই জাতীয় স্টেডিয়াম ছেড়ে দিয়েছে বাফুফে। এদিকে ছুটি কাটিয়ে এখন অনুশীলনে যোগ দেননি বসুন্ধরা কিংসের ফুটবলাররা। 14 ফুটবলার নিয়ে আপাতত ক্যাম্প চালিয়ে যাচ্ছেন হেড কোচ হাভিয়ের কাবরেরা। শুক্রবার কিংস অ্যারেনায় দলের সঙ্গে যুক্ত হওয়ার কথা রয়েছে বসুন্ধরার ফুটবলারদের। আজকে থেকেই আসলে আর্চারির জন্য মাঠটা ছেড়ে দিতে হচ্ছে এবং আমরা আগামীকালকে থেকে বসুন্ধরা এরিনাতে আমরা প্র্যাকটিস করব। এটাও তো আমাদেরই দেশের একটা ইভেন্ট হচ্ছে, একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট হচ্ছে, এখানে সহযোগিতা করার একটা ব্যাপার আমাদের সবারই আছে। যেহেতু আমরা চাচ্ছি ওদের সাথে কিভাবে ওই ম্যাচের আগে যতটুকু সম্ভব তাদেরকেও মানে ম্যাচ এই আয়োজনটার সুযোগ করে দেওয়া আর আমরা কীভাবে ইউটিলাইজ করতে পারবো সেটা করার। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচনের আগে গণভোট মানবে না বিএনপি, নিত্য নতুন প্রশ্ন উত্থাপন বা সংকট সৃষ্টি না করার আশা। স্থায়ী কমিটির সভায় সনদ বাস্তবায়ন যথাসময়ে নির্বাচনের আহ্বান। গণভোট ঠেকাতে দেশে বিদেশে চক্রান্ত দেখছে জামায়াত। সনদ গণভোট নিয়ে আলোচনায় মির্জা ফখরুলকে তাহেরের ফোন, দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে বিএনপি। এবং জাতীয় নির্বাচনের জন্য এনসিপির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু, দাম 10,000 টাকা। সনদ বাস্তবায়নের পক্ষে থাকলে বিএনপি কিংবা জামায়াতের সঙ্গে জোট করার ইঙ্গিত। এই ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়ের।